পিএম কাকে বলে আমি বুঝি না। অবুঝ বালিকা পর্ব 11। রাফসান ফোন করে রায়হানকে অনেক কথা শোনায়। বলে, আজ যদি আমার অবুঝ বালিকার কিছু হতো তাহলে আমি তোকে কখনো মাপ করতাম না। রায়হান বুঝতে পারে না সে কি করেছে। রায়হান বলে, ভাই আমাকে বল আমি কি ভুল করেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ভিডিও ফুটেজ সেন্ড করে রায়হানের মোবাইলে আর বলে, দেখে নে, তাহলে সব বুঝে যাবি। রায়হান ভিডিওটি দেখে আর নিজের ভুল বুঝতে পারে। ওর তখন ওভাবে নীলাকে রেখে আসা ঠিক হয়নি। ওভাবে আজ যদি সত্যি সত্যি নীলার কিছু হয়ে যেত, ও রাফসানের সামনে কখনো দাঁড়াতে পারতো না। তাই সিদ্ধান্ত নেয় বাড়ি ছাড়া কখনো নীলা ও ফাহিমাকে একা একা ছাড়বে না, সেটা যেভাবেই হোক। রাফসান দ্রুত ওর কেবিনে চলে আসে। দেখতে পায় নীলা উঠে বসে আছে। মূলত নীলার খুব ক্ষুধা লেগেছে। এখন তো প্রায় 3টা বেজে পার হয়ে গেছে। ক্ষুধা লেগে নীলার মুখ শুকিয়ে গেছে। রাফসান বলে, যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো। নীলা গুটি গুটি পায়ে ওয়াশরুমে চলে যায়। রাফসান ফোন করে খাবার তার রুমে দিয়ে যেতে বলে। নীলা ওয়াশরুম থেকে এসে দেখে রাফসান খাবার নিয়ে বসে আছে। নীলা রাফসানের কাছে গিয়ে বসে। রাফসান নিজের হাতে নীলাকে খাইয়ে দেয়, সাথে নিজেও খায়। খাওয়া দাওয়া শেষ করে নীলাকে বুকে নিয়ে সোফার মধ্যে শুয়ে পড়ে। নীলার মাথায় হাত বুলাতে থাকে আর বলে, খুব ভয় পেয়ে গিয়েছিলে? তখন নীলা বলে, ভীষণ। আসলে নীলা থাকতো মফস্বল শহরে। মফস্বল শহরের ছেলেমেয়েরা এখনও এরকম ভয়ঙ্কর খারাপ না। শহরের ছেলেদের কাছে মেয়েদের উত্ত্যক্ত করার বিষয়টা যেন ভাত মাছ। আর শহরের মেয়েরাও এতে কিছুটা মনে করে না, কারণ তারা বুদ্ধির পর থেকে এসবের মাঝে অভ্যস্ত। কিন্তু নীলা যেহেতু মফস্বল শহরের মেয়ে আর নীলার বয়স কম, তাই ভয়টা একটু বেশিই পেয়েছে। রাফসানের বুকে চুপটি করে পড়ে থাকে নীলা। কিছুক্ষণ পর রাফসান নীলাকে বলে তৈরি হতে। নীলা বোরকা হিজাব বেঁধে নেয়। নীলার হাত ধরে রাফসান বেরিয়ে যায় হসপিটাল থেকে। নীলাকে নিয়ে যায় নদীর তীরে। সেখানে গিয়ে অনেক সময় নীলার সাথে বসে থাকে। তারপর বাড়িতে ফিরে আসে। রায়হান ও সাদিয়া আজ দেখা করতে এসেছে। ফারহান সাদিয়াকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। দুজনের রিকশায় করে ঘুরতে বের হয়। খোলা রিকশায় ফারহানের সাথে ঘুরতে সাদিয়ার ভীষণ ভালো লাগছে। ফারহান বলে, পড়াশোনার পাশাপাশি আমার একটা ব্যবসা আছে। এখন আমি সেটাকে বড় করতে চাচ্ছি। তাই আব্বুকে বলেছি বেশ কিছু টাকা দিতে। আসলে ফারহান পড়াশোনার পাশাপাশি রেস্টুরেন্টের ব্যবসা করে। তার রেস্টুরেন্টটা অনেক বড় না হলেও ভালোই চলে বলা যায়। সাদিয়া বলে, তুমি খুব বুদ্ধিমান। ফারহান বলে, হ্যাঁ তা তো হতেই হবে। ব্যবসা একটু বড় করে মাকে পাঠাবো তোমাদের বাড়িতে, যাতে তাড়াতাড়ি তোমাকে বউ করে ঘরে তুলতে পারি। সাদিয়া লজ্জায় মাথা নত করে। ফারহান সাদিয়ার মুখটা এক হাতে উঁচু করে, আরেক হাত দিয়ে রিকশার হুডটা উঠিয়ে দেয়। তারপর সাদিয়ার অনুমতি চায় ইশারায়। সাদিয়া হ্যাঁ সুযোগ মাথা নাড়ায়। ফারহান তার ভালোবাসার মানুষটিকে একটুখানি ভালোবাসা দেয়। নীলা ও ফাহিমা খুব জোর করে লেখাপড়া শুরু করেছে। সামনেই পরীক্ষা নীলার। রাফসান এখন 4তলায় থাকে। নীলার পড়ালেখার জন্য আজ নীলা পড়তে পড়তে পড়ার টেবিলেই ঘুমিয়ে পড়েছে। রাফসান ঘরে এসে দেখে নীলা পড়ার টেবিলেই ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছে। আসলে আজকে রাফসানের আসতে দেরি হয়েছে। রাফসান তার বন্ধু পুলিশ অফিসার তন্ময়কে সেদিনকার ভিডিও ফুটেজটি দেখায় আর বলে, তুই কোনো পদক্ষেপ নিবি নাকি আমি হারামির বাচ্চাগুলোকে জানে মেরে ফেলবো? তন্ময় জানে রাফসান ভীষণ রাগী ছেলে, আর ওর কলিজায় দিকে হারামির বাচ্চাগুলো হাত বাড়িয়েছে। ও কি তাদেরকে ছেড়ে দিবে? কক্ষনো না। রাফসান তন্ময় বেরিয়ে যায় বদগুলোকে ধরতে। আর রাফসান হসপিটালে থাকা ছেলেটিকে গিয়ে জিজ্ঞাসা করে তার বন্ধুদের কথা। রাফসান আর তন্ময় বেরিয়ে যায় বদগুলোকে ধরতে। আর রাফসান হসপিটালে ভর্তি থাকা ছেলেটিকে গিয়ে জিজ্ঞাসা করে তার বন্ধুদের কথা। ছেলেটি বলে, ডাক্তার সাহেব ওরা তো এখন অসুস্থ হয়ে এই হসপিটালেই ভর্তি আছে। ছেলেটির কথা শুনে চলে যায় হারামির বাচ্চাগুলোর কাছে। গিয়ে রাফসান দেখে খুব বাজেভাবে তাদেরকে মারা হয়েছে। একজন ডক্টর এগিয়ে এসে বলে, স্যার এদের 3জনেরই গোপন অঙ্গ কেউ কেটে দিয়েছে। রাফসান ও তন্ময় বিস্ময় নিয়ে একে অপরকে দিকে চেয়ে থাকে। তারপর ওরা সেখান থেকে চলে আসে। আজ নিতু চৌধুরী ও রফিক চৌধুরী দাওয়াত করেছে নিজের জামাই ও মেয়ের শ্বশুরবাড়ির সবাইকে। ফাহিমাদেরও দাওয়াত করেছে। রায়হান ফাহিমাকে কড়াভাবে জানিয়ে দেয় সে যেন কোনোভাবেই রাহাতের সাথে কথা না বলে। যদি কথা বলে তাহলে রায়হান ওকে আজ বোবা বানিয়ে ছাড়বে। ফাহিমা ভয়ে ঢোক গেলে। আর নীলা অবাকভাবে তাকিয়ে রয়েছে রায়হানের দিকে।
নীলা ভাবতেও পারছে না রায়হানের মতো হাসি খুশি ছেলেটাও এত ডেঞ্জারাস হতে পারে। সবাই খুব সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারা যাবার সময় ফল মিষ্টি কিনে নেয়। রাফসান দুটো আইসক্রিম কিনে নেয়। দুই ভাই গাড়িতে এসে বসে। রাফসান একটা আইসক্রিম ফাহিমাকে দেয়, আরেকটি নীলাকে দেয়। নীলা আইসক্রিম পেয়ে ভীষণ খুশি হয়। তারপর খাওয়া শুরু করে। নীলা আইসক্রিম খেতে খেতে ঠোঁটের পাশে লেগে যায়। রাফসান নীলার ঠোঁটে হাত দিয়ে আইসক্রিমটুকু নিয়ে আঙ্গুল মুখে ভরে নেয়। নীলা রাফসানের এই কাজে হা করে তাকিয়ে থাকে। তার ডাক্তার সাহেব সব সময় তাকে অবাক করে দেয় তার কাজের মধ্য দিয়ে। রাফসান নীলাকে বলে, মুখ বন্ধ করো, মাছি চলে যাবে। নীলা তাড়াতাড়ি মুখ বন্ধ করে নেয়। পিছন থেকে হো হো করে হেসে দেয় ফাহিমা ও রায়হান। নীলা মুখ ফুলিয়ে বসে থাকে। গাড়ি এসে থামে রফিক চৌধুরীর বাড়ির গেটে। সবাই গাড়ি থেকে নামে। তার বাবা মা চাচা চাচিরা সবাই ফুল হাতে দাঁড়িয়ে আছে। নীলা ও রাফসানকে ফুলের তোড়া দেয় নীলার বড় চাচা। তারপর ওদের গায়ে ফুলের পাপড়ি ছিটাতে থাকে। বাড়িটা বিয়ে বাড়ির মতো করে সাজানো হয়েছে। নীলা ভিতরে ঢুকে অবাক হয়। রাফসানদের চাইতে নীলার নিজের বাবা মায়ের অবস্থা অনেক ভালো। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন নীলার বাবা রফিক চৌধুরী। নীলার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রাফসান বলে, কি হলো, কাঁদছো কেন? নীলা বলে, দেখুন না, এত বড় লোকের একমাত্র মেয়ে আমি, অথচ 16 বছর বোধহয় একদিনও পেট ভরে খাবার পেতাম না। সবসময় পানি দিয়ে পেট ভরাতে হতো। কখনো ভালো পোশাক পরতে পারতাম না। সবসময় কম দামি গজ কাপড় পরতে হয়েছে। আর তার সাথে সইতে হয়েছে অমানুষিক অত্যাচার। আমার ভাগ্য এত খারাপ ছিল কেন? রাফসান বলে, পুরনো কথা ভুলে যাও। নীলা বলে, ডাক্তার সাহেব, চাইলেই কি সব ভোলা যায় বলুন? যদি আপনি আমার জীবনে না আসতেন তাহলে বোধহয় আমার কিছুই পাওয়া হতো না। আমার এসব টাকা পয়সার কিছুই লাগবে না। আমার শুধু আপনাকে চাই। রাফসান বলে, এই পুরো আমিটাই তো তোমার, অবুঝ বালিকা। নীলার মা নীলার কাছে এসে বলে তার দাদুভাই তাকে দেখবে। নীলা ও রাফসানকে নীলার দাদুভাইয়ের ঘরে নিয়ে যাওয়া হয়। নীলার দাদু নীলাকে কাছে ডাকে, বলে, আমার রফিকের সন্তান, আমার দাদুভাই, আমি শুনেছি তুমি অনেক কষ্ট পেয়েছো। দোয়া করি এখন তোমার জীবন ভরে থাকুক শুধু সুখ ও শান্তিতে। রাফসান ও নীলাকে মন ভরে দোয়া করলেন। খাওয়া দাওয়া শেষ করে রাফসান ও নীলা ছাদে আসে। ছাদে অনেক ফুল দেখে নীলা প্রতিটি ফুল ছুঁয়ে দিতে থাকে। আর রাফসান তা চেয়ে চেয়ে দেখে। হঠাৎ রাফসানের ফোনটা বেজে ওঠে। রাফসান ফোনটা কানে নিয়ে একটু এপাশে ফিরে দাঁড়ায়। ঠিক তার কিছু সময় পরেই রাফসান নীলার রাগ করে কথা বলতে শোনে। এগিয়ে গিয়ে দেখে রাতুল ও রাতুলের খালাতো বোন নীলার থেকে এক হাত দূরে দাঁড়িয়ে আছে। আর নীলা রাতুলকে হাত জোর করে বলছে, ভাইয়া প্লিজ, আপনার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। আপনি আমার বড় ভাই। শুধু আপনি না, এই পৃথিবীর প্রতিটা ছেলে আমার ভাই, শুধুমাত্র আমার ডাক্তার সাহেব ছাড়া। আমি আমার ডাক্তার সাহেবকে ভীষণ ভালোবাসি। ডাক্তার সাহেব আমার হৃদয়ের মধ্যে থাকে। আমি হয়তো নিঃশ্বাস নিতে ভুলে যাব, কিন্তু আমার ডাক্তার সাহেবকে ভোলা আমার পক্ষে সম্ভব না। আর ও আর কি যেন বলেছেন, আমার ডাক্তার সাহেবকে মেরে আমাকে বিয়ে করবেন। তাহলে শুনুন, আমি ঘুমায়ও আমার ডাক্তার সাহেবকেই দেখতে দেখতে। আমার ঘুমও ভাঙে আমার ডাক্তার সাহেবকে দেখে। আমার ডাক্তার সাহেব এই পৃথিবীতে যেদিন থাকবে না সেদিন নিজেই নিজের জীবন দিয়ে দিব। তবুও আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি আমার ভাই হয়েই থাকবেন চিরদিন। আর একটা কথা ভাইয়া, জীবনে আর যাই করেন কোনোদিন জোর করে কাউকে ভালোবাসতে যাবেন না। ভালোবাসা পবিত্র জিনিস, তাকে অনেক সাধনা করে পেতে হয়। আমার এই জীবনে আমার ডাক্তার সাহেব ছিল প্রথম পুরুষ। তার ভালোবাসায় আমি ধন্য। তাই বলবো, দয়া করে নিজের ছোট বোনের চোখে আর ছোট হবেন না ভাইয়া। রায়হান রাফসান নীলার কথা শুনে যেন মুগ্ধ হয়। রায়হান ভাবে তার ভাই অনেক ভাগ্যবান। এখনকার দিনে এরকম ভালোবাসা পাওয়া বড়ই কঠিন ব্যাপার। রাফসান কাছে এসে তার অবুঝ বালিকাকে বুকে জড়িয়ে নেয় আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। এত ভালোবাসার একজন মানুষ আল্লাহ তাকে দিয়েছেন। দূরে দাঁড়িয়ে একজন সেই দৃশ্য দেখে শুধু চোখের পানি ফেলছে। সে আর কেউ নয়, ডাক্তার জোবায়ের। জোবায়ের হলো রাতুলের ছোট খালার ছেলে। জোবায়েরের বাবা মা আমেরিকায় থাকে। আজ যখন এত বড় আয়োজন করা হয়, রাতুলের মা জোবায়েরকেও বাসায় আসতে বলে। জুবায়ের খালার কথা ফেলতে পারে না। জুবায়ের খুব ভালো করেই জানে রাতুল তার চাচার সম্পত্তির জন্য নীলাকে বিয়ে করতে চায়। কেননা রাতুলের সম্পর্ক আছে জুবায়েরের মামাতো বোন জুলির সাথে। জোবায়ের মুখে সে শুনেছে রাতুলের বাবা নাকি চায় রাতুল নীলাকে বিয়ে করুক। নীলার বাবার সমস্ত সম্পত্তির মালিক সে হোক।
রাতুল বলেছে তার বাবাকে সে তো জুলিকে ভালোবাসে। তার বাবা বলেছে ঠিক আছে তুমি জুলিকেও বিয়ে করো, কারণ জুলি তো এখানেই থাকে, ওকে বিয়ে করে দেশে রেখে যাও। আর নীলাকে বিয়ে করে আমেরিকায় গিয়ে নিতু ও রফিকের সাথে থাকো। প্রতি মাসে ব্যবসার কাজের কথা বলে দেশে এসে থেকে যাবে, ব্যাস। তুমিও খুশি আমিও খুশি। রাতুল তার লোভী বাবার পরামর্শেই নীলাকে বিরক্ত করছে, কিন্তু জোবায়েরের কানে সেই একই কথা বাজছে। আমি আমার ডাক্তার সাহেবের চেহারা দেখেই ঘুমাই, আর তার চেহারা দেখে আমি ঘুম থেকে উঠি। যদি আমার ডাক্তার সাহেব মারা যায় ওই দিন আমিও মারা যাব। না, জুবায়ের আর ভাবতে পারে না। সে চায় রাফসান বেঁচে থাকুক, নীলার জন্য হলেও রাফসান বেঁচে থাকুক। সবাই জীবনে সুখ পায় না, সবারই তো জীবনে পূর্ণতা আসে না। নীলা ও ফাহিমা সব কিছু ভুলে পড়ালেখায় মন দেয়। আজ আর নীলা চারতলায় পড়তে যায়নি। পরীক্ষার আর মাত্র 15 দিন বাকি। কোচিংয়ে লেবু স্যারের পড়া পড়তে গিয়ে নীলার মনে পড়ে। নীলার দিকে লেবু স্যার সবসময় তাকিয়ে থাকতো। নীলা বুঝতে পারতো স্যার হয়তো তাকে কিছু বলবে, কিন্তু নীলা তাও ইগনোর করত। একদিন ক্লাস শেষে লেবু স্যার নীলাকে বলে, তোমার সাথে কিছু কথা আছে। নীলা বলে, জি বলুন। লেবু স্যার ফাহিমাকে যেতে বলে। নীলা বলে, যা বলার স্যার ওর সামনেই আপনাকে বলতে হবে। লেবু স্যার বলে, দেখো নীলা, আমি কোনো ভূমিকা করব না। তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। নীলা বলে, আমি দুঃখিত স্যার, আমার অত ভালো একটা জামাই থাকতে অন্য পরপুরুষের কথা চিন্তা করাটাও আমার জন্য পাপ। লেবু স্যার বলে, মজা করবে না। নীলা বলে, স্যার আমি আপনার সাথে কেন মজা করব? এই যে আমার যা, ওকে জিজ্ঞাসা করুন, আমি ওর ভাসুরের বউ। কথাগুলো বলা মাত্রই লেবু স্যার ধমক দিয়ে নীলাকে বলে, মজা করো না, ও তো তোমার ফুফাতো বোন। হ্যাঁ, যদি তুমি ফারহানকেও বিয়ে করো তবেও তো ও তোমার যা হবে কিভাবে? মজা মজা করো আমার সাথে। আমাকে কি দেখে তোমার পুতুল মনে হয়? আমি ছোট বাচ্চা, ফিডার খাই? তুমি যা বলবে সেটাই আমাকে বিশ্বাস করতে হবে? লেবু স্যারের চিৎকার শুনে পাশের থেকে অন্যান্য স্যারও ছুটে আসে। তোমাদের এই ক্লাসের বেশিরভাগ মেয়ে আমাকে পছন্দ করে, অথচ আমি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই না। জীবনে প্রথম তোমাকে ভালো লেগেছে এবং তোমাকে বিয়ে করতে চাই। বিয়েটা করব তোমাকেই, বুঝতে পারলে? লেবুর কথা শুনে প্রত্যেকটা স্যার হা করে তাকিয়ে থাকে। এগুলো কি বলছে সে, আর কাকে বলছে? লেবু স্যার কিছুতেই বিশ্বাস করলো না নীলার কথা। নীলা বলে, ঠিক আছে স্যার, আপনি যখন আমার কোনো কথা বিশ্বাসই করছেন না, আগামীকাল আমি আমার বর ও আমার দেবরকে নিয়ে আসব। তখন আপনি তাদের থেকে শুনে নিবেন যে আমি আসলে বিবাহিত না অবিবাহিত, আর ফাহিমা আমার যা হয় কিনা সেটাও তাও জেনে নিবেন। নীলার কঠোর কঠোর কথা শুনে একটু অবাক হয় লেবু। বাধ্য হয়, বাধ্য হয় সে ভাবতে সে যে আদৌ কি নীলার কথা সত্য নাকি। পর মুহূর্তে এসে সে হেসে ফেলে, কারণ সে ভাবতে থাকে এত ছোট্ট একটি বাচ্চা মেয়ে কাকে বিয়ে করবে। আর যদি তার বিয়ে হতো, একদিনও সে কেন তার হাজব্যান্ডকে দেখলো না এই কোচিংয়ে? লেবু স্যার নীলাকে প্রশ্ন করে, ঠিক আছে মানলাম তুমি বিবাহিত, তোমার হাজব্যান্ড কি করে? তোমার হাজব্যান্ডের নাম কি? আমার হাজব্যান্ড একজন ডক্টর, তার নাম রাফসান চৌধুরী। তখন লেবু স্যার বলে, সে যদি চৌধুরী হয় তুমি তাহলে আহমেদ হও কী করে? আমার সাথে ইয়ার্কি করো? আমি দেখেছি তোমার বাবার নাম নজরুল আহমেদ, কই স্বামীর নাম তো দেখিনি। নীলা একদম বিরক্ত হয়ে যায়। শেষ পর্যায়ে যেয়ে নীলা লেবু স্যারের উপর বিরক্ত হয়ে বলে, স্যার আপনাকে বিশ্বাস করানোর সাধ্য আমার নেই। আমি কোনো পরপুরুষের সাথে এত কথা বলি না যত কথা আপনার সাথে বলেছি। আগামীকাল আপনি রেডি থাকবেন, আমি সবাইকেই আমার সঙ্গে করে নিয়ে আসব। বাড়িতে এসে রাফসানকে নীলা সব কথা বলে, রায়হানকেও ফাহিমা সব কথা বলে। রায়হান ও রাফসান ক্ষিপ্ত হয় লেবু স্যারের উপরে। রায়হান ভাবতে থাকে, সে তো সব সময় লোক লাগিয়ে রেখেছিল, হঠাৎ করে এটা কিভাবে হলো? তারপর রায়হান বোঝে, যেহেতু ক্লাসের কোচিংয়ের স্যার, সে যদি পড়ানোর সময় কোনো ছাত্রীর দিকে নজর দেয় তাহলে সেটা কারোরই সাধ্য নেই আটকাতে পারে। সব সময় কোচিংয়ের বাইরে নীলা ও ফাহিমাকে পৌঁছে দিয়ে আসতো রায়হান। যেদিন সময় পেত না সেদিন ফরহাদকে দিয়ে পাঠিয়ে দেওয়া হতো। ওদের দুজনের জন্য রায়হানের যত ছোট ভাই ছিল, বন্ধু ছিল, সবাইকে জানিয়ে দেওয়া হয় এই কোচিংয়ে তার বউ ও তার ভাবি পড়াশোনা করে, এবং সব ছেলেদেরকেই ওদের দুজনের ছবি দেখিয়ে দেয় রায়হান, যাতে কোনো ছেলে তাদেরকে ডিস্টার্ব না করে। কেউ ওদের দিকে চোখ তুলে দেখতো না, আসলে কারোর সাহসী হতো না। কিন্তু আজ যখন লেবু স্যারের কথা শুনলো তখন ওই রায়হান রাফসান দুই ভাই ক্ষিপ্ত হয়ে গেল। রাফসান আজ হসপিটালে গেল না। রাফসান, নীলা, ফারহান, ফাহিমা সবাই মিলে বের হলো কোচিংয়ের উদ্দেশ্যে। যাবার সময় গেটের সামনে থেকে ফারহান ও ফরহাদকেও সঙ্গে করে নিয়ে যায়। নীলার সঙ্গে এতগুলো ছেলে দেখে লেবু স্যার একটু ঘাবড়ে যায়।
রাফসান অনেক ভালো ছাত্র এবং সব সময় প্রথম হতো। সে এই শহরেই পড়েছে, তাই রাফসানকে বেশিরভাগ টিচার স্টুডেন্ট চেনে। আর রাফসান ভীষণ রাগী প্রকৃতির ছেলে, এই সম্পর্কে সবার ধারণা আছে। রাফসানকে দেখা মাত্রই হ্যান্ডশেক করে অন্যান্য টিচাররা, আর রাফসানকে জিজ্ঞাসা করে ভাইয়া কেমন আছেন। অনেকেই বলে ডাক্তার সাহেব কেমন আছেন। অনেক সম্মান দেয় রাফসানকে। রাফসান সবাইকে জানায় সে ভালো আছে, কিন্তু একটা ব্যক্তি তাকে ভালো থাকতে দিচ্ছে না। আর সে হলো তোমাদের কোচিংয়ের লেবু স্যার। সবাই বিস্ময় নিয়ে লেবুর দিকে তাকায়। লেবু চুপ করে দাঁড়িয়ে আছে। রাফসান নীলাকে পরিচয় করিয়ে দেয়, আমার ওয়াইফ। লেবু নামের কোন স্যার আছে আমার বউকে উত্ত্যক্ত করে। আরও আমার ওয়াইফ যখন আমার পরিচয় দিয়েছে বিবাহিত, তখন তাকে আরও কটু কথা শুনিয়েছে। সঙ্গে সঙ্গে কোচিংয়ের প্রধান স্যার লেবু স্যারকে বলে, লেবু তোমার সম্পর্কে কি শুনছি। লেবু স্যারের দিকে কটমট করে রাফসান তাকায় আর বলে, এই যে আমার ওয়াইফ, আর আমার ওয়াইফের হাজব্যান্ড, আর এই যে রায়হানকে দেখিয়ে বলে আমার ছোট ভাই। ওর তবুও ওয়াইফ ফাহিমা। কোনো সমস্যা আপনার? লেবু স্যার ভয়ে চুপ হয়ে যায়। লেবু স্যার বিশ্বাসই করতে পারছিল না যে সত্যি ফাহিমা আর নীলা দুই যা হবে, আর নীলা বিবাহিত হবে। লেবু স্যারের চেহারা দেখে ফাহিমা আর নীলা হেসে দেয় একসঙ্গে। লেবু স্যার খুব অনুশোচিত হয়, মাপ চায় নীলার কাছে। সেদিনের কথাগুলো মনে পড়ে নীলা খিলখিল করে হেসে দেয়। আজকে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত রাফসান বাড়িতে আসেনি। নীলা রাফসানকে ফোন করে। রাফসান জানায় সে বাসার কাছেই চলে এসেছে। চারতলার ফ্ল্যাটে পড়াশোনা করছে রায়হান। সামনেই রায়হানের ফাইনাল এক্সাম। রায়হানের দরজায় শব্দ হয়। রায়হান দরজা খুলে দেখে ফাহিমা দরজায় দাঁড়িয়ে আছে। এখন নীলার ফাহিমার কোচিংয়ে পড়তে যায় না। ওদের যা পড়া রায়হান, রাফসান, না হয় ফারহান, এরাই দেখিয়ে দেয়। আর দুজনেই ভালো স্টুডেন্ট হওয়ার জন্য অত কোচিংয়ের আর তাদের দরকার নেই। রায়হান ফাহিমাকে জিজ্ঞাসা করে, কি চাই এত রাতে? ফাহিমা বলে, একটা পড়া বুঝতে পারছিলাম না, তাই আপনার কাছে এসেছি। দরজা আটকে দিয়ে ভিতরে চলে আসে রায়হান ফাহিমাকে নিয়ে। রায়হান ফাহিমা দুজনেই ভিতরে এসে দাঁড়ায়। ঠিক সেই সময় বজ্রপাতের শব্দে ফাহিমা ভয় পেয়ে রায়হানকে জড়িয়ে ধরে। রায়হানের বুকের মধ্যে জড়িয়ে নেয় ফাহিমাকে। আজ রায়হান নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নিজের ভালোবাসার মানুষটিকে যখন বুকের মধ্যে থাকে, তখন কোনো পুরুষ মানুষই ঠিক থাকতে পারে না। আর বাহিরে ঝড়ো হাওয়া, বৃষ্টি এই পরিবেশে আরও মাতাল করে তুলছে রায়হানকে। রায়হান ফাহিমার সারা মুখে আদর দিতে থাকে। ফাহিমাকে বলে, আজ ভেসে যাব প্রেমের সাগরে তোমাকে নিয়ে, কোনো কথা শুনবো না। ফাহিমা ও রায়হান আবেগে ভেসে যায়। আজকের এই সুন্দর রাতটি হয়ে যায় তাদের জীবনের ভালোবাসার রাত। আজ এই রাতে ফাহিমা ও রায়হান এক হয়ে যায়। যখন ফাহিমা হুঁশে ফেরে, ফাহিমা ভয় পেয়ে রায়হানকে বলে, এটা কি হলো? রায়হান ভাই, এত বড় অন্যায় কাজ কিভাবে করে ফেললাম আমরা? রায়হান নিজেও অবাক হয়। আসলে রায়হানের থেকে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। রায়হান বলে, আর 1 বছর পর আমাদের বিয়ে। তুমি চিন্তা করো না, আমরা খুব দ্রুত বিয়েটা করে নেব। আর আমি কখনোই তোমাকে ঠকাবো না। আজ নীলা ও ফাহিমার পরীক্ষার শেষ দিন। দেখতে দেখতে চলে গিয়েছে 1.5 মাস। পরীক্ষা দিয়ে এসে ফাহিমা মন খারাপ করে বসে আছে। ফাহিমা অনেক কান্নাকাটি করেছে। ছাদে বসে বসে রায়হান বলে, তোমাকে সব জায়গায় খুঁজে না পেয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে দেখে ফাহিমা কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে। রায়হান ফাহিমার কাছে যে জিজ্ঞেস করে, কি হয়েছে? ফাহিমা বলে, আমাদের ভুল আজ পাপে পরিণত হয়েছে। রায়হান বলে, কি হয়েছে? ফাহিমা বলে, আমি প্রেগনেন্ট, আর এই বাচ্চা থাকলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। তাই আমি চাইছি আপনি আমাকে হসপিটালে নিয়ে চলেন। এই বাচ্চা আমি অ্যাবর্শন করে ফেলবো। ফাহিমার কথা শুনে সঙ্গে সঙ্গে চর মেরে দেয় রায়হান ফাহিমাকে। চলবে? প্রেম কাকে বলে আমি বুঝি না, অবুঝ বালিকা। গল্পের 11তম পর্ব।